বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থীকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এস এম ইকবাল, সিনিয়র প্রভাষক, বাওয়া স্কুল ও কলেজ, দামপাড়া, চট্টগ্রাম। আমার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আপনাদের সুবিধার জন্য। ইনশাল্লাহ 01819395151। কোনো সমস্যা হলে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। আজকে আমরা ক্লাস শুরু করব এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 3, ব্যাংক সমন্বয় বিবরণী। এটা ক্লাস আমি আগে দিয়েছি, বেসিক ক্লাস 66 নাম্বারে আপনি দেখবেন। এই ক্লাসটা দেখে নিয়ে আসবেন। 66 নাম্বার বেসিক ক্লাস আছে, একটু দেখে নিন। এর আগে কয়েকটা ক্লাস দেখে নিন। অঙ্কটা শুরু করার আগে আমি যশোর বোর্ড 15 সাল অঙ্ক শুরু করার আগে কিছু প্রারম্ভিক আলোচনা করছি। অঙ্ক শুরু হয় সাধারণত 4টি জেড দিয়ে। এই ডেবিট জেড, ক্রেডিট জেড। ডেবিট জেড কারা? নগদান বহির ব্যাংক জমা, পাস বহির ব্যাংক জমা অতিরিক্ত। ক্রেডিট জেড কারা? নগদান বহির ব্যাংক জমা অতিরিক্ত, পাস বহির ব্যাংক জমা অতিরিক্ত। এগুলো বেসিক ক্লাস আমি আগে দিয়েছি, আমি অনুরোধ করবো আগেগুলো দেখে নিয়েন। সম্ভবত বেসিক ক্লাস 66 বা 65 নাম্বার হবে, একটু দেখে নিয়েন, তারপর আসিয়েন। তাহলে এই আজকের অঙ্ক শুরু করবো আমরা এই লাইন দিয়ে, নগদান বহির ব্যাংক জমা দিয়ে। এটা দিয়ে শুরু করলে মনে করবেন ব্যাংক বস, অর্থাৎ নগদান বহিকে সংশোধন করতে হবে। অর্থাৎ ব্যাংক বস, ব্যাংক যা করেছে তা আমাকে করতে হবে। ব্যাংকের বইতে হাত দিতে পারবো না। কোথায় হাত দিব? নগদান বহিকে সংশোধন করব। আর যদি এটা দিয়ে শুরু করি তাহলে ক্যাশ বস, অথবা এটার উল্টা হবে, তখন ব্যাংককে সংশোধন করব, নগদান বহিকে সংশোধন করতে পারবো না। কিন্তু আজকে আমি এটা দিয়ে শুরু করব। আরও কিছু বেসিক জানছি আমরা। আমার টাকা বা ব্যাংক জমা বাড়ছে কি না কমছে বুঝতে পারলে এই অঙ্ক পারা যাবে। অর্থাৎ নগদান বহি বুঝলে এই অঙ্ক সহজেই বোঝা যাবে। আর ব্যাংক সমন্বয় কে তৈরি করে? আমানতকারী বা কারবারের মালিক। অঙ্কটা ছকটা হচ্ছে জাবেদার মতো। প্রশ্নের জ্যারের সাথে, যেমন এটা প্রশ্ন দেওয়া থাকবে, এই টাকাটা, তার সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। এটা করতে পারলে আমাদের অঙ্ক মোটামুটি শেষ। মনে রাখবেন, বুঝতে যাবেন। তাহলে আমরা প্রশ্নটা বারবার দেখে থাকবেন। হ্যাঁ, তাহলে আমরা শুরু করছি এই নগদান বহি ব্যাংক জমা দিয়ে। নগদান বহি প্রশ্ন দেখেন, যশোর বোর্ড 15 সাল এ লিখছি। পলাশ বাদাসের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যসমূহ নেওয়া হয়েছে। আচ্ছা, তথ্যসমূহ নেওয়া হয়েছে একটু, হ্যাঁ দেখেন। হ্যাঁ, নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 10,000 টাকা। প্রশ্ন, এটা সবসময় এই অঙ্কটা দিয়ে শুরু করব। আমরা আনসার দিয়ে দিয়েছি, আনসারটা আমি দিলাম 7,600। হ্যাঁ, এটা সবসময় কোথায় লিখবো? কোয়েশ্চেনের সমাধানে। এ দেখেন লিখছি, কোয়েশ্চেনের সমাধানে লিখলাম আমরা নগদান বহি মোতাবেক ব্যাংক জমাতে ডেবিট জেড কোথায়? দ্বিতীয় কলামে 10,000 টাকা। সবসময় লিখে নেবো। এটার সাথে আমরা এখন কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। তা কারা যোগ কারা বিয়োগ ক্যালকুলেশন করে আমি করে ফেলতে পারবো। এটাই এখন করবো আমরা। আচ্ছা, দেখেন এবার 2 নম্বর, ইস্যুকৃত চেক এত টাকা এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। অর্থাৎ আমি একটা চেক দিয়েছি, ব্যাংকে কেউ যায় নাই। তাহলে আমি যখন চেক দিয়েছি আমার থেকে টাকা কমে যাবে, সেজন্য আমি কি লিখছি? ক্যাশ বুকে মাইনাস। কতটা মন দিয়ে বুঝবেন, ক্যাশ বুকে মাইনাস। কিন্তু আমি একটু আগে বললাম এটা দিয়ে শুরু করলে ব্যাংক বস, অর্থাৎ ব্যাংকে হাত দেওয়া যাবে না। আমি কোথায় আছি? কারবারের ভিতরে, মনে রাখবেন। আমি তাহলে এখন ক্যাশ কমে গেছে, তাহলে ব্যাংকে যেতে পারবো না। তাহলে আমি আমার ভিতরে কাজ করতে হবে। তাহলে আমি যেহেতু কমিয়ে দিয়েছি, এখন কী করবো? সংশোধন করবো কি? ক্যাশ প্লাস। কমিয়েছি, ক্যাশ প্লাস। তা আপনি বলতে পারেন স্যার ব্যাংকে কেন এফেক্ট হবে না? আমি আগেই বলছি ব্যাংক বস। কেন? ব্যাংক যা করেছে তাকে আমাকে করতে হবে, কিন্তু ব্যাংকে হাত দেওয়া যাবে না। সেজন্য ব্যাংক হবে না এখানে। তাহলে ক্যাশ কমিয়েছে, এখন বাড়িয়েছে। ওর সাথে সমাধান করার জন্য আমার কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 2 নম্বর লেনদেনটা কী হবে? এই যোগ। এ দেখেন 2 নম্বর লেনদেন যোগ। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই 2 নম্বর 3500 টাকা যোগ। নেক্সট 3,
আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক এত টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। প্রত্যেকটা আমি দুইটা ভাগ করছি, দেখছেন? এটা হচ্ছে আমার লেনদেন, এটা ব্যাংকের লেনদেন। এখানেও দুই ভাগ, এটা আমার, এটা ব্যাংকের। তাহলে আমি কি করছি, ব্যাংকে জমা দিয়েছি, আমার টাকা বাড়ছে, আমার সেজন্য C+ লিখছি, মানে ক্যাশ বইকে বাড়ছে। কিন্তু ব্যাংক তো কিছু করে নাই, তাহলে ব্যাংকে আমি যেতে পারবো না, কারণ ব্যাংকে এগুলি কিছু লিখে নেই, ওখানে আমি সংশোধন করতে পারবো না। তাহলে আমি যেহেতু বাড়িয়েছি, এখন কি করব, আমি কমাই দিব C-। তার মানে 3 নম্বর লেনদেনটা কী হবে, মাইনাস হবে। দেখেন এই 3 নম্বর লেনদেনটা আমরা কী করছি, বিয়োগ কলামে চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, ব্যাংক কর্তৃক আদায় হয়নি এই 6,000 টাকা, এই মাইনাস কলামে লিখছি, বিয়োগ। এখন আসেন 4 নাম্বার, ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ এত টাকা নগদান বইতে লিখা হয়নি। তার মানে ব্যাংক আমাকে সুদ দিয়েছে, কিন্তু আমি আমার বইতে লিখি নেই। তাহলে ব্যাংকে যেহেতু আমাকে সুদ দিয়েছে, আমার টাকা বাড়ছে, সেজন্য B+। যেহেতু ব্যাংক দিয়েছে, আমার টাকা বাড়ছে, আমি ক্যাশ বইতে হাত দিতে পারবো, সেজন্য C+। সেজন্য আমাকে ওর টাকা বেড়েছে, আমি আমার টাকা বাড়িয়ে দিয়েছি, তাহলে C+। তাহলে 4 নম্বর লেনদেনটা কী হবে, যোগ হবে। এই 4 নম্বর লেনদেনটা যোগ। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদানমুক্ত হয়নি, 4 নম্বর লেনদেন 300 টাকা যোগ। শেষ 5 নাম্বার, ব্যাংক চার্জ 200 টাকা, ব্যাংকে আমাকে চার্জ করছে, তাহলে আমার টাকা কমে গিয়েছে, নগদান বইতে লেখা হয়নি, সেজন্য B-। আমার টাকা কমছে, তাহলে আমার টাকা ব্যাংকে কমে গিয়েছে, সেজন্য আমি কী করছি, ক্যাশ বুকে মাইনাস করছি। তাহলে এটা এই 5 নাম্বার লেনদেনটা কী হবে, বিয়োগ। এ দেখেন বিয়োগ, 5 নাম্বার লেনদেনটা বিয়োগ। তাহলে কত, 200 বিয়োগ। তাহলে এখন এটা 10,000 টাকার সাথে এই দুটো যোগ করলে 3,800 হয়, 10,000 সাথে 3,800 যোগ করলে 13,800, 13,800 থেকে 6,200, অর্থাৎ এই দুইটার যোগফল এখানে লিখেছি। এটা বাদ দিলে, এটা আমি যখন বাদ দিব, তাহলে আমার থাকবে কত, 7,600। নগদান বই দিয়ে শুরু করছি, ব্যাংক বিবরণী দিয়ে উত্তর 7,600 আনসার। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু আবার রিভিউ দিচ্ছি, এই জিনিসগুলো বুঝতে পারলে অঙ্ক শেষ। দেখেন 1 নাম্বার সবার প্রশ্ন প্রথমে লিখে ফেলবো সবার উপরে। 2, চেক দিয়েছি, ব্যাংকে উপস্থাপিত হয় নাই, তার মানে আমি চেক দিয়েছি, আমার টাকা কমে যাবে, সেজন্য C-। এখন নিয়ম অনুযায়ী আমাকে ব্যাংকে গিয়ে মাইনাস করা হচ্ছিল, কিন্তু ব্যাংকে আমি হাত দিতে পারবো না, যেহেতু ব্যাংক বস। তাহলে ব্যাংক যেহেতু হাত দিতে পারবো না, তাহলে আমি কী করবো, আমি যেহেতু কমিয়েছি, এখন আমার বেড়ে যাবে, C+ করছি, তাহলে ব্যাংকের সাথে মিলে যাবে। প্লাস আমি যদি 5 টাকা কমাই থাকি, এখন 5 টাকা প্লাস করছি, তাহলে আমার ব্যাংকের সাথে কী হচ্ছে, কাটা, এগুলি কাটা 0, তাহলে ব্যাংকের সাথে মিলে যাচ্ছে। 3, একটি চেক ব্যাংকে জমা দিয়েছি 6,000 টাকা, তাহলে আমার টাকা বাড়ছে, আমার বইতে, সেজন্য C+ লিখছি। কিন্তু ব্যাংকে কিছু, ব্যাংক থেকে আদায় হয়নি, তার মানে ব্যাংকে কিছু লিখে নেই। তাহলে আমার উচিত ছিল ব্যাংকের কাছে গিয়ে ব্যাংকে লিখে দেওয়া, কিন্তু আমি ব্যাংকের কাছে যেতে পারবো না, যেহেতু এটা আমার বই, আমি সংশোধন করব, সেজন্য কী করছি, আমি যদি বাড়াইছি, এখন মাইনাস করে দিয়েছি। তাহলে 2 নম্বর লেনদেনটা যোগ হবে, 3 নম্বর লেনদেনটা মাইনাস হবে, মনে রাখবেন। হ্যাঁ, ব্যাংকে কোনো কিছু সমাধান করা যাবে না, কারণ এটা দিয়ে শুরু করলে ব্যাংক বস আমাকে সংশোধন করতে হবে আমার বইতে, ব্যাংকের বইতে হাত দেওয়া যাবে না, বারবার এই কথাটা বলছি। 4, ব্যাংক আমাকে সুদ দিয়েছে এত টাকা, তাহলে আমার টাকা বাড়ছে কোথায়, ব্যাংকে, সেজন্য B+। এখন আমি কি করব, যেহেতু ব্যাংকে বাড়িয়েছে, আমার টাকা আমার বইতে আমি বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমার বইতে আমি হাত দিতে পারবো, ব্যাংকের বইতে হাত দিতে পারবো না, সেজন্য আমার বইতে এখানে বাড়িয়েছি। আর ব্যাংক চার্জ করছে 200 টাকা, মানে আমার থেকে টাকা কাটছে, সেজন্য আমার টাকা কমে গেছে, B-। তাহলে ব্যাংকে যেহেতু মাইনাস করছে, আমিও মাইনাস করছি, তাহলে মনে রাখবেন, এই জিনিসগুলো যদি বুঝতে পারেন, অঙ্ক শেষ। তাহলে 2 নাম্বার যোগ, এগুলো কে যোগ কে বিয়োগ আমরা এখানে লিখে দিয়েছি। এবার আসেন BC, এই জিনিসগুলো বির পর সি হবে, আবার সির পর সি হবে, মনে রাখিয়েন। বির পর সি, সির পর সি, দেখছেন, সির পর সি, এই বি থাকলে সি হবে, দেখছেন, BC। এই জিনিসগুলো মনে রাখতে বুঝতে পারবেন। বি হলে সি হবে, সি হলে সি হবে, এই দেখেন আবার বোঝাচ্ছি, এই বি না, এই দেখেন বির পর কি আসবে, অবশ্যই সি হবে, কখনো এখানে বি হবে না। এ বি, BC, এ BC, CC, এ সি, কখনো বি হবে না,
যেহেতু সিসি শিখছি, এটা আরেকটা টেকনিক শেখাচ্ছি যে এই সিসি সিসি দেখছেন, কখনো এখানে শেষের দিকে কখনো বি থাকবে না, কারণ আমি এখানে কী শিখেছি বিসি আর সিসি, এই জিনিসটা মনে রাখতে পারলে বুঝতে পারবেন। অর্থাৎ বি হলে সি হবে, এই বি হলে সি, বারবার রিভিউ করতেছি বোঝার জন্য। সি হলে সি হবে, যেমন এই দেখেন এই দুইটা, সি হলে সি, সি হলে সি। আশা করি বুঝতে পেরেছেন। তো সবাইকে আমার সালাম রইল। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ। ঘরে থাকুন, সুস্থ থাকুন, একে অপরের জন্য দোয়া করুন আল্লাহর কাছে। আমি এস এম ইকবাল, প্রভাষক, লিখেছি এখানে। আবার পরিচয় দিচ্ছি, নাম্বারটা আবার বলছি, প্রয়োজনে আমাকে যোগাযোগ করবেন। আবার আমার কাছে আমার প্রাণপ্রিয়কে বিশেষ অনুরোধ, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল হচ্ছে ইলমা বুকশেলফ, এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমি উপকৃত হব। খোদা হাফেজ।